আপনাদের সবাইকে স্বাগত জানাই সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। প্রতিদিনের মতো আজও থাকছে বিজ্ঞানের টুকরো খবর এবং অবশ্যই থাকছে কোনো একটি বিষয় নিয়ে, বিজ্ঞানের বা প্রযুক্তির কোনো একটি দিক নিয়ে আমাদের একটু গভীরতর বিশ্লেষণ। আমরা প্রথমেই শুনে নেব বিজ্ঞানের খবর। আন্টার্কটিকায় পর্যটকদের ভিড় বাড়ছে। এই প্রবণতা ক্রমশ ঊর্ধ্বমুখী। এই ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, পর্যটকদের আগমনে আন্টার্কটিকা দূষণের গ্রাসে পড়ছে। বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণায় ভারী ধাতুর উপস্থিতি উল্লেখযোগ্য মাত্রায়। তারা জানাচ্ছেন, 40 বছর আগের তুলনায় এখন 10 গুণ বেশি ভারী ধাতু রয়েছে সূক্ষ্ম ধূলিকণায়। এটাই উদ্বেগ ও আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে বিজ্ঞানীদের কাছে। উল্লেখ্য, 2 দশক আগে যেখানে বছরে 20,000 পর্যটক আন্টার্কটিকায় আসতেন, এখন সেখানে বছরে 1,20,000 পর্যটক আসেন। এভাবে চলতে থাকলে আন্টার্কটিকার পরিবেশের বিশুদ্ধতা ও পবিত্রতা নষ্ট হবে বলে বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন। বিজ্ঞানের খবর শুনলেন, রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। প্রত্যেক বছর ডিসেম্বর মাসের 14 তারিখে আমরা পালন করি জাতীয় শক্তি সংরক্ষণ দিবস, ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে। এই ধরনের দিবস পালন মানেই কিছু আলোচনা, কিছু শপথ গ্রহণ, ভবিষ্যতের কিছু রূপরেখা সবার সামনে তৈরি করা, পেশ করা, যাতে লোকে ভাবতে পারেন নতুন করে যা চলছে তার থেকে কিভাবে অন্য কিছু করা যায়, বিকল্প কিছু করা যায়। তো আকাশবাণীও এটার সঙ্গে চলতে চায়, তাল মিলিয়ে যাকে বলে। তাই আজকের অন্বেষায় আমরা আলোচনা রেখেছি শক্তি সংরক্ষণ এবং শক্তি নিরাপত্তা নিয়ে। আজকে আমাদের যে দুজন অতিথি যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে, তাদের মধ্যে একজন হলেন পার্থসারথী ভট্টাচার্য, যিনি কোল ইন্ডিয়া লিমিটেডের ভূতপূর্ব চেয়ারম্যান এবং বর্তমানেও তিনি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে আছেন। এছাড়াও আপনারা বুঝতেই পারেন যে এমন একজন মানুষ আরও বহু সংস্থার সঙ্গে জড়িত থাকবেন, পরামর্শদাতা হবেন, তো সেভাবে তিনি কাজ করছেন। আরেকজন রয়েছেন অনির্বাণ দত্ত, তিনি একজন কনসালটেন্ট ইঞ্জিনিয়ার এবং তিনি ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া, তার যে পশ্চিমবঙ্গ শাখা, তার সাম্মানিক সচিব। দুজনকেই আমরা স্বাগত জানাই এই অনুষ্ঠানে। শুরু করতে চাই যে জায়গাটা থেকে, যে নামটা তো খুব বড়, শক্তি সংরক্ষণ, শক্তি নিরাপত্তা, শুনলেই মনে হয় আমাদের এসব দিয়ে দরকার কি। প্রতিদিন যাতে গ্যাসের সরবরাহটা ঠিক থাকে, প্রতিদিন যাতে ইলেকট্রিকের সাপ্লাইটা ঠিক থাকে, গাড়ির জন্য পেট্রোলটুকু যাতে পাওয়া যায়, বড়জোর এর থেকে যে দূষণ তৈরি হচ্ছে সে নিয়ে কখনো একটু আলোচনা করলাম। এর বাইরে আমাদের প্রয়োজনটাই বাকি। তো এমন মানুষ যদি এই অনুষ্ঠান শোনেন, তার জন্য আমি কিভাবে শুরু করতে পারি, এই দুটোকে উন্নীত করতে কিভাবে পারি, আমি পার্থবাবুকেই আগে জিজ্ঞাসা করব। প্রথমত আপনি যে কথাটা বললেন যে আমরা গ্যাস, ট্রান্সপোর্ট, পেট্রোলিয়াম, এগুলো আমাদের দৈনন্দিন রিকোয়ারমেন্ট। তার সঙ্গে আরেকটা বড় জিনিস আমাদের দৈনন্দিন রিকোয়ারমেন্ট হচ্ছে বিদ্যুতের কনজাম্পশন। আমাকে বিদ্যুৎ ছাড়া আমি চলতে পারবো না। এই জায়গাটা থেকে এই ব্যাপারটা সূত্রপাত করা যাক। আজকে যত আমি ডেভেলপ করব, আমার ডেভেলপমেন্ট এজেন্ডা যেভাবে আনফোল্ড করবে, আমার বিদ্যুতের চাহিদা কিন্তু এক্সপোনেনশিয়ালি বাড়বে। এক্সপোনেনশিয়াল এই কারণে বাড়বে যে আমরা বিদ্যুৎ কনজাম্পশনের জায়গায় অনেক পিছিয়ে আছি, অনেকখানি পিছিয়ে। আমি দু একটা সংখ্যা দিয়ে বোঝাবার চেষ্টা করি। আমাদের ইকুইভ্যালেন্ট কান্ট্রি, মানে ম্যান পাওয়ারের দিক থেকে বা পপুলেশনের দিক থেকে হচ্ছে চায়না। চায়নার পার ক্যাপিটা কনজাম্পশন এবছর 6,000 পেরিয়েছে, 6,000 ইউনিটস পার পারসন। সেখানে আমাদের সংখ্যাটা হচ্ছে 1538। কিন্তু আমাকে যদি চায়না হতে হয়, আমার 4 গুণ অন্তত পার ক্যাপিটা কনজাম্পশন বাড়াতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে 2047 সালে, মানে ইন্ডিপেন্ডেন্সের 100 বছরের মাথায়, আমরা একটা ডেভেলপড কান্ট্রি হব। আজকের দিনে কোনো ডেভেলপড কান্ট্রি নেই যেটা নাকি যার পার ক্যাপিটা কনজাম্পশন 6,000 থেকে কম। অল আর মোর দ্যান। ইউএসএ তো 12,000, অস্ট্রেলিয়া 10,000, এরকম। কাজে 6,000-এর টার্গেট আমাকে 2047 যদি রিচ করতে হয়, 4 টাইমস যদি আমার কনজাম্পশন করতে হয়, অর্থাৎ আমাকে জেনারেট করতে হবে। সেই জেনারেশনটা আমি কিভাবে করব যাতে নাকি পরিবেশ দূষণটাকে আমি ট্যাকল করতে পারি। আজকের জেনারেশনে 72% বিদ্যুৎ জেনারেট হয় কয়লা থেকে, এবং এই কয়লার জেনারেশনটার জন্য পলিউশন আছে, আমরা জানি সে পলিউশন আছে, সেটাকে ট্যাকল করা একটা ব্যাপার। একে রিপ্লেস করতে গেলে আমাকে নিয়ে আসতে হবে রিনিউয়েবলস।
আমাকে নিয়ে আসতে হবে সোলার, উইন্ড, হাইড্রো, এগুলো নিয়ে আসতে হবে। কিন্তু সেটা ওই পরিমাণে নিয়ে আসাটা সম্ভব কি সম্ভব না, সেটা একটা বিরাট বড় প্রশ্ন। আজকে চায়না যেখানে পৌঁছে গেছে, সেখানে চায়নার পক্ষে আমরা সবসময় বলি নেট জিরো বাই সাচ অ্যান্ড সাচ ইয়ার। আমাদের লক্ষ্য হচ্ছে 2070 সালে নেট জিরো হওয়া, চায়নার লক্ষ্য 2060, অন্যান্য ডেভেলপ কান্ট্রি 2050। এই জায়গায় পৌঁছতে গেলে আমাদের কি করতে হবে? সেটা কি আমি কয়লাকে ডিপেন্ড না করে পারবো? আনসার ইজ এ ক্লিয়ার নো। বেশ, আমরা এই বিষয়ে আরও এগোবো, একবারই সবটা বলে না দিয়ে। এখন যারা শুনছেন তারা চটপট অল্প সময়ের মধ্যে অনেকগুলো পরিভাষার সম্মুখীন হলেন, যার মধ্যে একটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি বেড়ে যাওয়া। এখন অঙ্ক যারা করি তারা এক্সপোনেনশিয়াল কথাটা শুনলে কিছুটা বুঝতে পারি, কিন্তু প্রত্যেকে তো আর অঙ্ক করি না। এটুকু বোঝার যে যত বেশি নির্মাণ হবে, যত বেশি উৎপাদন হবে, তত বেশি বিদ্যুৎ লাগবে। এই চাওয়াটা, তার যে চাহিদাটা বাড়বে, ওই 2-এর পরে 4, 4-এর পরে 5, 5-এর পরে 8, ওরকম না, দ্রুত বেড়ে যাবে। সেই জন্য এক্সপোনেনশিয়ালি বলা হচ্ছে, যেটা আমাদের ওই সাধারণ অঙ্কের নিয়মে চলবে না, এবং উন্নয়ন হলেই এটা হবে। একটা কথা এসেছে, পরিবেশকে বাঁচাতে হবে, উন্নয়নটাকে ঠিক রেখেও বিদ্যুৎকে ব্যবহার করো, আর তার জন্য লক্ষ্যটা হচ্ছে নেট জিরো। কার্বন ডাইঅক্সাইড আর 1 ইউনিটও মিশবে না বাতাসে, এটা হচ্ছে মূল লক্ষ্য। আমি যা নেব, যদি কিছু নিই পরিবেশ থেকে, সেই পরিবেশে সেটা আবার ফিরিয়ে দেবো, যাতে পরিবেশটা একই রকম থাকে, কিন্তু আর কার্বন ডাইঅক্সাইডটা আমি মেশাবো না। এই হচ্ছে নেট জিরোর লক্ষ্য। এখন অনির্বাণ, আপনার কাছে আমি জানতে চাইবো যে ধরুন আমাদের প্রাথমিক আলোচনাটুকু ধরাবাঁধা আলোচনার বৃত্তেই ঘুরেছে। আমাদের উন্নয়ন করতে হবে, কিন্তু পরিবেশ বাঁচাতে হবে। আমাদের উন্নত দেশের যাকে বলে সারি, সেখানে নিজেদের গর্বের সঙ্গে, গৌরবের সঙ্গে প্রতিষ্ঠা করতে হবে, সব ঠিক। কিন্তু আমরা ছোট ছোট উদাহরণের মাধ্যমে নিজেদের বোঝার জায়গাটাকে সম্পূর্ণ করতে চাই, যে এই যে রিনিউয়েবল এসে যাওয়া, কয়লাকে প্রতিস্থাপিত করা কতটা হচ্ছে বলে আপনার নিজের মনে হয়? আপনি তো নিজের কাজে আপনি বিভিন্ন রাজ্যে ঘোরেন, কি কি উদাহরণ মনে হয় যে আপনার উৎসাহব্যঞ্জক? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। এইমাত্র পার্থবাবু যেটা বললেন সেই কথার পরিপ্রেক্ষিতেই বলি, ভারতবর্ষের জনসংখ্যা, সেই জনসংখ্যার মানে মাথাপিছু এনার্জি কনজামশনটা যেহেতু এক্সপোনেনশিয়ালি বাড়বে উনি বলেই দিলেন। এবার ভারতবর্ষের এনার্জির জেনারেশন বা উৎপাদন এখনও পর্যন্ত মূলত কিন্তু তাপবিদ্যুৎ নির্ভর, অন্তত 70% তো বটেই। এবার যদি আমরা বিভিন্ন রাজ্যের এই চিত্রর দিকে আমরা তাকাই, হ্যাঁ, পুনর্নবীকরণযোগ্য শক্তি কিন্তু ক্রমাগত বাড়ছে, সূর্য, বায়ু এবং জল। কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র যেগুলো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তাদের কন্ট্রিবিউশন কিন্তু এখনও পর্যন্ত 70%-এর বেশি ছাড়া কম নয়, যেটা আগামী 2030 সালে হয়তো আমরা আশা করতে পারি সেটা একটা 50%-এর মধ্যে নামিয়ে আনা যাবে এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিকে 50%-এ নিয়ে যাওয়া যেতে পারে। কিন্তু এখানে পার্থবাবু আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেশন মানেই সেখানে পরিবেশ দূষণ, যে কারণে উন্নত দেশ, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকা, তারা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে দূরে সরে গেছে। কিন্তু এখানে একটা লক্ষণীয় ব্যাপার হলো যে তাদের যে পার ক্যাপিটা এনার্জি কনজামশন, সেইটা একটা মোটামুটিভাবে স্যাচুরেটেড জায়গায় পৌঁছে গেছে, সেটা কিন্তু এক্সপোনেনশিয়াল গ্রোথের জায়গায় এখন আর নেই, মানে হুড়মুড় করে আর বেড়ে যাওয়ার দরকার নেই। এবার এই বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে আছে, তাদের একটা বড় অংশ তাদের অনেক বয়স হয়েছে। সাধারণভাবে ধরে নেওয়া যায় যে একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের তার রিটায়ারমেন্টের বয়স হওয়া উচিত 25 বছর, কিন্তু আজকে বেশিরভাগ তাপবিদ্যুৎ কেন্দ্র 30, 35 বা তার থেকে বেশি সময় ধরেও চলছে। এখানে যদি আমরা দেখি যে সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্র পালভারাইজড কোল ব্যবহার করে, সেইখানে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন বলে একটি প্রযুক্তি আনা হয়েছিল, কিন্তু এখানে একটি এর মধ্যে কি বলা যেতে পারে, একটি ক্যাচ বলা যেতে পারে একে, যে ফ্লু গ্যাসে যে সালফার বেরোচ্ছে, সেই সালফারেরও মূল কারণ হচ্ছে কয়লার মধ্যে থাকা সালফার। এবার ঐতিহাসিকভাবে ভারতে পাওয়া কয়লা কিন্তু সেইভাবে সালফার সম্পৃক্ত ছিল না। যখন বিদেশি কয়লা আমদানি করা হতো, বিশেষত ইন্দোনেশিয়া থেকে যে কয়লা আনা হতো, সেই কয়লাই কিন্তু সালফারের মূল কারণ বা মূল উৎস। এখন এইখানে
এই বিভিন্ন ধরনের কয়লা আমদানি এটা একটা বড় ভূমিকা নিয়ে এসেছে। এবার এই ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন সিস্টেম বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রে বসানোর ফলে আরেকটি সমস্যার জায়গা তৈরি হয়েছে, যে তাপবিদ্যুৎ কেন্দ্রের যে নিজস্ব এনার্জি কনজামশান, যাকে বলা হয় অক্সিলিয়ারি কনজামশান, সেই অক্সিলিয়ারি কনজামশান কিন্তু 1% থেকে 1.5% বেড়ে গেছে। এবং অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্রে সেই ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন পদ্ধতির যে বাই প্রোডাক্ট অর্থাৎ জিপসাম, সেই জিপসামকে ডিসপোজালের জায়গাও কিন্তু ছিল না। এই জায়গাটায় এই আলোচনাটাকে থামিয়ে আমি যদি আবার চলে আসি পার্থবাবুর কাছে, যে আলোচনা শুনতে শুনতে এটুকু বোঝা গেল যে কয়লার উপর নির্ভরতা আমাদের কমেনি, কিন্তু সেটা কমতে পারে আরও 5 বছরে, এরকম একটা আশা করা হচ্ছে, যদি যেমনভাবে চলছে তেমনভাবেই চলে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই তাপবিদ্যুৎ উৎপাদন করতে গিয়েই আরও বেশি বিদ্যুৎ লাগছে, সেটাও হচ্ছে। কিছু বর্জ্য বা উপজাত পদার্থ সেগুলোকে ফেলার সমস্যা হচ্ছে। তার মানে কোথায় একটা এই প্রয়োজন আছে যে কয়লা থেকে যখন সরতে পারছি না, সেই জায়গাটাকে আরও পরিচ্ছন্ন করি, সেই জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসার জায়গাটাকে ইয়ে করি। এটাই বোধহয় মূল কথা। মানে আমরা যদি সাধারণভাবে বুঝতে চাই, কি মনে হয়? আপনি একেবারে হিট দ্য বুল করেছেন আর কি। একটু আমি এটা জিনিসটা এক্সপ্লেন করি, যেটা অনারবান বললো যে ও সম্পৃক্ত আর অসম্পৃক্ত একটা কথা বলেছে। যদি আমি 6,000-7,000 পার ক্যাপিটা কনজাম্পশন হয়ে যায়, তাহলে সম্পৃক্ত জায়গায় পৌঁছে গেছে। সেখানে আমি যদি রিনিউয়েবল ক্যাপাসিটি অ্যাড করি, অটোমেটিক্যালি আমার কাছে ক্যাপাবিলিটি আসবে ফসিল ফুয়েলকে সরিয়ে দেওয়া। হ্যাঁ, সেটা কিন্তু 1,500-এ আসবে না। 1,500 আমি যতই রিনিউয়েবল অ্যাড করি না করি, আমাকে ফসিল ফুয়েল বাড়াতে হবে, যতক্ষণ না আমি পৌঁছচ্ছি ওই জায়গাটায়। কাজে আমাদের ফসিল ফুয়েলও বাড়বে, রিনিউয়েবলও বাড়বে। আচ্ছা, মানে যাকে বলে প্র্যাকটিক্যাল কথা হচ্ছে এটা, প্র্যাকটিক্যাল কথা এটা। হ্যাঁ, এই দুটোই বাড়বে। দুটো বাড়া মানে ন্যাচারালি এটার পলিউশনটাও বাড়বে। এখানে আমরা যেটা করতে পারি এটা হচ্ছে, এবং এটা 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 সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে, আমাদের যে রোড ম্যাপ এনার্জির, মানে কয়লা এবং রিনিউয়েবলের, সেটা কিন্তু ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবী কয়লা কমছে, আমরা কয়লা বাড়াচ্ছি। এইটা যদি চলতে থাকে, তাহলে পরে আমরা হেডউইন্ডস পাবো। পৃথিবী আমাদের এটা করতে দেবে না। আপনি বলতে চাইছেন যে থার্মাল পাওয়ার প্লান্ট, তাপবিদ্যুৎ কেন্দ্র থাকবে না, বাড়বে, কিন্তু কয়লা এই পরিমাণ লাগা উচিত নয়। সেটা আমি আসছি। কয়লা লাগা উচিত না কথাটা বলা মুশকিল, কারণ আমার এই কয়লাই ব্যবহার হচ্ছে, আমি কয়লা দিয়ে পাওয়ার জেনারেট করছি। আমার যদি পাওয়ার জেনারেশন বাড়ে, কয়লা বাড়াতে হবে, এটাই স্বাভাবিক কথা। সেখানে ইস্যুটা হচ্ছে যে আমি এই যে কয়লার ব্যবহারটা যে বাড়তে থাকবে, এটা কিন্তু পৃথিবী মানবে না। আমাকে হেডউইন্ড ফেস করতে হবে। এবারে হেডউইন্ডটাকে যদি ট্যাকল করতে হবে আমাকে, তাহলে আমাকে কী করতে হবে? আমাকে এনভিরনমেন্টাল পলিউশনটাকে মিটিগেট করতে হবে, কমাতে হবে। এই কমাবার দুটো জিনিস আছে। এক নম্বর হচ্ছে আমরা যেটা উনি বললেন এফজিডি, ফ্লুইডাইজ গ্যাস, যেটা সালফার কমাবার জন্য। ভারী কয়লাটা না করে সেটাকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার মধ্যে একটা গ্যাস বের করে আনা, সালফারটাকে সরিয়ে দেওয়া, যে গ্যাসটা আসল জ্বালানি হিসেবে কাজ। কিন্তু সেখানে যে প্রবলেমটা উনি বললেন, আমাদের কয়লা অত সালফার নেই, উই আর নট, আমাদের সালফারটা প্রবলেম না, আমাদের প্রবলেম হচ্ছে অ্যাশ, আমাদের প্রবলেম হচ্ছে নাইট্রাস অক্সাইড, এগুলো প্রবলেম। কাজে এফজিডির লিমিটেশন আছে আমাদের কয়লায়। হ্যাঁ, ইম্পোর্টেড কয়লা হলে বলে এফজিডির দরকার, কিন্তু আমার আরেকটা লক্ষ্য হচ্ছে ইম্পোর্ট থেকে সরে যাওয়া। যত আমি ইম্পোর্ট থেকে সরে যাব, সেই জায়গাটা আমরা ভালো করছি, আরও ভালো করবো। কাজে ইম্পোর্ট থেকে যত সরে যাবো, এফজিডির প্রয়োজনীয়তাটা তত আরও কমে আসবে। তাহলে আমাদের করতেটা কী হবে? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কয়লাকে ওয়াশ করতে হবে, যেটা আমরা করি না। এবং যেটা আমার না করার ফলে কয়লার যে অ্যাশ আছে, কয়লা তো অন্তত আপনি 30, 34, 34, 35% অ্যাশ থাকে, যেগুলো রান অফ মাইন কয়লা। এবং এই ছাইটা একটা বড় সমস্যা। এই ছাইটাকেও আমি ট্রান্সপোর্ট করছি, দ্যাটস এ ওয়েস্টেজ। তার জন্য জ্বালানি লাগছে। কাজে অ্যাশটা না সরানোটা হচ্ছে একটা খুবই নেগেটিভ জিনিসটা আমাদের কয়লার ব্যবহার। এবং এইটা যদি আমি ঠিক করতে না পারি, তাহলে কিন্তু আমার কয়লার ব্যবহারটাকে এইভাবে যেভাবে চালিয়ে যাচ্ছি খুশি মতো, সেটা একদিন আটকে যাবে। সেজন্য বড় রকমভাবে কোল ওয়াশিং আমাকে যেতে হবে। শ্রোতা বন্ধুরা, আমরা আলোচনা করছি আজকের অন্বেষায় শক্তি সংরক্ষণ এবং শক্তি নিরাপত্তা নিয়ে। নিরাপত্তা অর্থে আমাদের যে শক্তি প্রয়োজন দেশের মধ্যে, তা যেন আমরা নিজেরাই তৈরি করতে পারি, আমদানির পরিমাণ কমাতে পারি, এবং সেটা যাতে পরিবেশ বান্ধব হয়, সেটাও একটা নিরাপত্তার দিক। তার জন্য আমাদের শক্তি সংরক্ষণ করতে হবে। এবং কথা বলতে বলতে দুজনেই, পার্থসারথী ভট্টাচার্য এবং অনির্বাণ দত্ত, যেটা জোর দিয়েছেন যে কয়লা ব্যবহার করব, কিন্তু কয়লার একটু যাকে বলে রূপ পাল্টে নেব। কয়লা যেভাবে আসছে সেভাবে ব্যবহার করব না, তাহলে সমস্যা বাড়বে। এখন আমরা আবার এই জায়গাটায় ফিরে যাই, অনির্বাণের কাছে যখন যাচ্ছি, যে ধরা যাক
যে নিয়ম নীতি আমাদের আছে বা যে পরিকল্পনা আমাদের আছে দেশের মধ্যে, সেই অনুযায়ী কাজটা চললো, তাহলে কি একটা বড় উন্নতির সম্ভাবনা যে এই কোল ওয়াশিং, তারপরে ফ্লু গ্যাস ঠিকঠাক করা, তাহলে কি উন্নতির সম্ভাবনা খুব বেশি থাকছে নাকি সেটাও মার্জিনাল, কোনটা? খুব বেশি উন্নতির জায়গা এখানে আশা করা হয়তো একটু অমূলক হবে। তবে কিছুটাও যদি আমরা যদি এই পদ্ধতিগুলোকে ঠিক মতনভাবে অ্যাডাপ্ট করতে পারলে, তাতে যদি আমরা দূষণের মাত্রাটা কিছুমাত্র কমাতে পারি, বলা যেতে পারে সেই হ্রাস হওয়াটাকে একটা উন্নতি বলে ধরে নেওয়া যেতে পারে। আর যেটা পার্থবাবু বললেন যে ভারতের কয়লার মূল সমস্যা কিন্তু সালফার নয়, সেখানে নাইট্রাস অক্সাইড, সেটা আরও বেশি সমস্যাজনক। আর কয়লার মধ্যে থাকা ছাই, এই ছাই কিন্তু সেটাও কিন্তু শক্তির অপচয়, কারণ সেই ছাই কিন্তু কোনো কার্যকরী শক্তিতে রূপান্তরিত হচ্ছে না। সেই জন্যে তাপবিদ্যুৎ কেন্দ্র যেগুলি পুরনো হয়ে গেছে, সেই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিকে সংস্কার করার জন্য যদি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া যায়, এই দীর্ঘমেয়াদী বলতে বোঝা যেতে পারে আগামী 25 বছরের, কারণ আমাদের নেট জিরোর টার্গেট হচ্ছে 2070। তাহলে যদি 2050 সাল অবধি একটি পরিকল্পনা নেওয়া যায় যে পালভারাইজড ফুয়েল চালিত যে তাপবিদ্যুৎ কেন্দ্র, সেইগুলিকে ক্রমাগত সংস্কার করে তার বয়লারকে যদি সার্কুলেটিং ফ্লুইডাইজড বেড বয়লার দিয়ে প্রতিস্থাপিত করা যায়, তাহলে কিন্তু এই ফ্লু গ্যাসের সমস্যা অনেকটাই কমে যেতে পারে। শ্রোতা বন্ধুরা, আমরা যারা বিজ্ঞান শুনতে চাই তারা সবসময় যে বিজ্ঞান বুঝতে চাই এমন নয়। বিজ্ঞান থাকুক, বিজ্ঞানের খটোমটো দিকটা বাদ দিয়ে সবসময় যে এটা সম্ভব হয় তা নয়। ধরা যাক পরিবেশের কথা উঠলেই আমরা বলে দিলাম দাও ফিরে সে অরণ্য বা চাই নির্মল বায়ু, বলাটা সহজ নিঃসন্দেহে। একই সঙ্গে আমাদের তো অনেক কিছু চাই। আমাদের বেড়াতে গেলে ভালো ভালো রিসর্ট চাই, আমাদের বেড়ানোর সময় ভালো ভালো গাড়ি চাই, এবং সেই রিসর্টে বা গাড়িতে যেন বিদ্যুতের সরবরাহ ঠিকঠাক থাকে সেটাও চাই, বাড়িতে গিজার চাই, রেফ্রিজারেটর চাই। সব কিছু চাওয়ার পরে নির্মল বায়ুটা আমরা চাই। এর মধ্যে একটা দ্বন্দ্ব কোথাও একটা আছে, দ্বন্দ্বটাকে সরিয়ে ফেলা সম্ভব নয়। তবু একটা চেষ্টা চলে যে এই লক্ষ্যে পৌঁছানো যায় কি না। আমরা যদি এই জায়গাটা থেকে একটু সরে গিয়ে পার্থবাবুকে জিজ্ঞাসা করতে পারি যে ধরুন অতীত, সুদূর অতীতে নয়, সাম্প্রতিক অতীতে আমরা কি কি সাফল্যের কাজ করতে পেরেছি, যেখানে আমরা এই লক্ষ্য, আমি কোনো পলিসি গোল ইত্যাদি শব্দ ব্যবহার করতে না চেয়ে আমি এইটুকু চাইছি, এই যে অরণ্য থাকুক, নির্মল বায়ু থাকুক, কতটা অর্জন করতে পেরেছি নিজেদের শক্তি নিরাপত্তা ঠিকঠাক রেখে। কারণ আপনার প্রচুর অভিজ্ঞতা আছে, শুধু ব্যাখ্যা, শুধু বিশ্লেষণ করলে হবে না, আমাদের একদম কংক্রিট যাকে বলে নির্দিষ্ট উদাহরণ দিতে হবে যে এরকম কিছু হয়েছে, ও আচ্ছা হয়েছে, ও না হয়নি, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। একটু যদি বলেন। দু তিনটে আমি স্ট্যাটিস্টিক্স নয়, কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই। ধরুন কয়লা যেখানে তৈরি হয়, যেখানে কয়লা ডিপোজিট আছে, তার অনেক জায়গাতেই কিন্তু ফরেস্ট আছে। কাজে খানিকটা ফরেস্ট আমাকে নষ্ট করতে হয় কয়লা উৎপাদনের জন্য। এবার সেটা আমাকে পূরণ করতে হয় কীভাবে? একটা ম্যাসিভ ইন্টেন্সিভ অ্যাফরেস্টেশন করে। অ্যাফরেস্টেশনটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভিটি, বনায়ন প্রকল্প। এবার আমরা যখন আইপিও করেছিলাম তখন এই প্রশ্নটা বিরাটভাবে এসেছিল। আইপিও পুরো কথাটা কি? ইনিশিয়াল পাবলিক অফারিং, শেয়ার বাজারে যখন আইপিও, বিশাল আইপিও হয়েছিল, ওটা রিসাউন্ডিং সাকসেস। কিন্তু সেই সাকসেসের পেছনে অনেকগুলো জিনিস ছিল। যেমন একটা প্রশ্ন আমরা গ্লোবাল ইনভেস্টরদের কাছ থেকে পাচ্ছিলাম, একটা প্রশ্ন গ্লোবাল ইনভেস্টরদের কাছ থেকে যেটা আমরা পাচ্ছিলাম সেটা হচ্ছে তোমরা বন জঙ্গল নষ্ট করো, কারণ তোমাদের ডিপোজিট, কয়লা ডিপোজিট অনেকটাই বনাঞ্চলে থাকে। তখন আমরা যখন ফিগার অ্যাসিমিলেট করলাম, আমরা কতটা জঙ্গল নষ্ট করেছি আর কতটা জঙ্গল তৈরি করেছি, এগুলো যখন করলাম আমরা নিজেরাই অবাক হয়ে গেছিলাম। আমাদের ট্র্যাক রেকর্ড হচ্ছে ফর এভরি 1 acre অফ ফরেস্ট ল্যান্ড কনজিউমড ইন মাইনিং 2.5 acres অফ ফরেস্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। 2.5 একর ফরেস্ট আমরা ক্রিয়েট করেছি 1 একর নষ্ট করার এগেনস্টে। এবং সেই ফরেস্টের কোয়ালিটিটা অরিজিনাল ফরেস্টের কোয়ালিটি থেকে কিছুমাত্র কম নয়। এটা আমাদের দেখিয়ে দিয়েছিল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, তারা একটা স্যাটেলাইট ক্যামেরা দিয়ে করেছিল। তাতে বোঝা গেছিল যে তাদের ডেন্সিটি একটুমাত্র কম নয়। এইটা হচ্ছে ফার্স্ট এক্সাম্পল। সেকেন্ড ওরা একটা বলেছে, এখানে এক্সাম্পলটা শেষ হলো না, যদি দু একটা জায়গা বলেন। সিংলাউলি মানে ম্যাক্সিমাম হয়েছে জয়ন্ততে ইন্টেন্সিভ মাইনিং হয়েছে, আবার ইন্টেন্সিভ অ্যাফরেস্টেশন হয়েছে। সেইখানে দেখা যাচ্ছে যে অ্যাফরেস্টেশনটা এমনভাবে হয়েছে যে একটা একর জমি নষ্ট হওয়ার জায়গায় আমি 2.5 একরের ফরেস্ট ফেরত দিতে পেরেছি। সিংরৌলির কথা। সেকেন্ড যেটা হলো, যেটা ইন্টারন্যাশনাল ইনভেস্টর একদম ছাড়ছিল না ওই পয়েন্টটা, যে তোমরা
ল্যান্ড নষ্ট করো, ল্যান্ডের 12টা বাজাও, রেস্টোরেশন রিক্লেমেশন বলে কিছু হয় না। এটা আমাদের কাছে একটা প্রবলেম ছিল, হয় কি হয় না। আমরা যখন আলোচনা করতাম নিজেদের মধ্যে, তখন কোল ইন্ডিয়ার যে সাবসিডি কোম্পানি তাদের চেয়ারম্যানরা বলতো নেই স্যার আইয়ে দেখিয়ে আচ্ছা হতা হয়। এবার আমরা বললাম এভাবে তো হবে না। আমরা তখন ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সিকে লাগিয়ে দিলাম। তাদের বললাম যে দেশের যে টপ 50 ওপেন কাস্ট মাইন্স, এগুলো ওপেন কাস্টেরই প্রবলেম, খোলামুখ। তো ওপেন কাস্ট মাইন্সের তুমি ছবি তোলো প্রত্যেক বছর, রেগুলারলি ছবি তোলো। এবার দুটো ছবি পাশাপাশি ফেললে, 1 বছর অন্তরে দুটো ছবি পাশাপাশি ফেললেই আমি বলে দিতে পারবো যে আমি রেস্টোরেশন রিক্লেমেশন করেছি না করিনি। কারণ যদি না করে থাকি আমার ওই কয়লার যে কালো এরিয়াটা বেড়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর এটা সমস্ত প্রজেক্ট অফিসারদের জানিয়ে দেওয়া হলো। এই ধরনের জিনিস ভারতবর্ষে কাজ করে, সবাই সাবধান হয়ে গেল। এবং তার ফলে যে দেখা গেল 1 বছর বাদে 50টার মধ্যে 50টাই কমপ্লায়েন্ট, কোথাও ওটা বাড়েনি। এটা কোন সালের কথা বলছেন? এটা হচ্ছে 2009-10। আচ্ছা, যখন আইপিওটা এসছে 2010-এ, তার ঠিক 1 বছর আগে। তার ফলে আমরা তখন বললাম যে এটা তো লোককে বোঝানো যাবে না, তোমরা বা ISO 14001 অ্যাপ্লাই করো। আচ্ছা, এবং 53 অফ কোল ইন্ডিয়া মাইন্স, যাদের কন্ট্রিবিউশন হচ্ছে 85% অফ ওপেন কাস্ট প্রোডাকশন, সবাই কমপ্লায়েন্ট হয়ে গেল 14001। So that was one of the fantastic statements আমরা করতে পারলাম আইপিও ডকুমেন্টে, এবং যে কারণে আইপিওটা এত সাকসেসফুল। অনির্বাণ, বাণিজ্যের ক্ষেত্রে এটা একটা খুব ভালো দিক যে একটা স্ট্যান্ডার্ড, একটা মান, সেটাতে যদি পৌঁছতে পারি আমি সংস্থা হিসাবে, প্রতিষ্ঠান হিসাবে, তাহলে আলাদা করে বোঝানোর দরকার হয় না যে আমি নিয়মগুলো পালন করেছি, আমি পরিবেশকেও বাঁচিয়েছি উৎপাদনের পাশাপাশি। তো এই রকম মানে পৌঁছানোটা কি মনে হয় ভালো সূচক? মানে পৌঁছানো তো অবশ্যই ভালো সূচক। এই ISO 40001 এই জায়গায় একসময় আমরা 9000-এই আমরা খুশি ছিলাম আর কি, তো সেটা তো পরে 14। মানে পৌঁছানো অবশ্যই ভালো সূচক, কিন্তু তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেই মানটিকে ধরে রাখা, যেটা ISO 9001 বা ISO 14001 বা বিশেষত শক্তির সংরক্ষণ ক্ষেত্রে ISO 50001, প্রত্যেকেরই একটি মূল ভিত্তি হচ্ছে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। যে কোনো কোয়ালিটিজনিত বা পরিবেশজনিত সূচকের সেই মানে পৌঁছনো এবং সেই মানটিকে বজায় রাখা। মানে পৌঁছনোটা হয়তো ততটা কঠিন নয়, কিন্তু সেই মানটিকে ধরে রাখাটা কিন্তু অনেক বেশি কঠিন। কারণ তার জন্যে সমস্ত স্টেক হোল্ডার যারাই এই পদ্ধতির সাথে যুক্ত থাকবেন, তাদের প্রত্যেকের ইনভলভমেন্ট ছাড়া সেটা সম্ভব নয়। সেই প্রশাসন থেকে শুরু করে, কোম্পানির ম্যানেজমেন্ট থেকে শুরু করে, এমনকি যারা বাইরের থেকে কোনো পরিষেবা দিচ্ছেন তাদের থেকে শুরু করে, এইখানে খুব ধরাবাঁধা পথে আলোচনাটা আমরা চালাতে চাইছি না, এই জন্য বারবার ঘুরে ঘুরে আসছি। আপনাকে যদি জিজ্ঞাসা করতে পারি পার্থবাবু, যে ধরুন একজন শীর্ষকর্তা হিসেবে আপনাকে কোনো একটা সময় এমন ডিসিশন নিতে হয়েছে যেটার অন্য রকমও হতে পারতো, তাতে হয়তো ক্ষতি হতে পারতো বা লাভ হতে পারতো, আপনি যখন দ্বন্দ্বে ভুগেছেন, এরকম হয় তো, ম্যানেজমেন্টে তো এই সমস্যায় পড়তে হয়, তো সেটার সঙ্গে হয়তো পরিবেশ বা শক্তি সংরক্ষণ জড়িত, এরকম কিছু মনে পড়ে যেখানে ডিসিশন নিতে মনে পড়ে? দেখুন, আমি যেটা বললাম, ওয়াশিংটা খুব এসেনশিয়াল জিনিস, ওয়াশিংটা করা দরকার ছিল, আর ওয়াশিংটা করা হতো না বা হচ্ছে না আজও। একটা কনফিউশন হচ্ছে ওয়াশিংয়ের কস্টটা কে বিয়ার করবে। ওয়াশিং কস্টটা কি প্রডিউসার, যে কোল প্রডিউসার সে বিয়ার করবে, না ওটা যে কনজিউমার তাকে বিয়ার করতে হবে। কিন্তু এই বাণিজ্যের নিয়মে তো সবই তো কনজিউমারের ঘাড়ে চলে যায়। ঠিক, এবার কনজিউমার ভাবছে আমার উপর ঘাড়ে চাপবে, তো সেই কারণে একটা দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বটা 2006 পর্যন্ত ইন্টেন্স ছিল। আমি টেক ওভার করি 2006। তো আমরা প্রথম যে মিটিংটা করেছিলাম, তাতে মন্ত্রী, আমাদের সেক্রেটারি, সমস্ত CMDরা একসাথে অফসাইট কনফারেন্স করেছিলাম। সেখানে আমি একটা ডিসিশন প্লেস করলাম এবং সবাই সেটা মেনে নিল। সেটা হচ্ছে কয়লা ওয়াশিং করাটা হচ্ছে প্রডিউসারের কাজ। এটা হচ্ছে একটা স্পেসিফিকেশন অ্যাচিভ করার জন্য করা দরকার। আমি যখন বলছি কয়লার কোয়ালিটি এত, সেটা অ্যাচিভ করতে গেলে আমার ওয়াশ করতে হবে, কাজে এটার খরচা আমি দেবো, এটা খরচা প্রডিউসার দেবে, এটা খরচা কনজিউমার দেবে না। হ্যাঁ, এটা করার ফলে যে কোয়ালিটি ইম্প্রুভমেন্ট বা হিট ভ্যালু যেটা বেড়ে গেল, না যদি একটা হিট ভ্যালু যদি এরম থাকে, তার যা দাম হবে, হিট ভ্যালু বেড়ে গেলে তার দামটা বেশি হবে, খুব বেশি, ওইটা আমাকে দিতে হবে কনজিউমারকে। ওই যে এক্সট্রা টাকাটা আমি কনজিউমার কাছ থেকে পাবো, সেটা দিয়ে ওয়াশিং কস্টটা বিয়ার করবো, কাজে কস্ট আর রেভিনিউ তাকে আলাদা করে দেওয়া হলো। কয়লা ধোয়া নিয়ে এরকম একটা সিদ্ধান্তের সমস্যা, এবং সেই সিদ্ধান্ত ফাইনালি ব্লেস করলো কোথা থেকে জানেন তো? PMO, প্রাইম মিনিস্টার্স অফিসের ওখান থেকে ব্লেসিং এলো যে হ্যাঁ ঠিক আছে, এটা করা যেতে পারে, তারা সমর্থন করলেন। তখন আমরা 20টা বছরই নিয়ে পড়লাম, একসাথে 20টা বছরই। আমরা বছরে একটাও করতে পারি না। 20টা বছরই জায়গা ঠিক হলো, সেখানে সয়েল টেস্টিং হলো, সবকিছু হলো, তার টেন্ডার ডকুমেন্ট কোল ইন্ডিয়ায় নিজেরা নিজেরা আমরা নিজেরা ডিসিশন নিলাম কোল ওয়াশিং আমরা করবো এবং কোল ওয়াশিং কস্টটা আমি বিয়ার করবো।
এই ডিসিশনটা একটা রিমার্কেবল ডিসিশন, যে কারণে কনজিউমারদের কিছু বলার নেই। এই ধরনের দ্বন্দ্ব, তারপরে ব্যাপারটা ঠিক যেভাবে আমরা ভেবেছিলাম সেভাবে এগোয়নি, সেটা নানান কারণে হয়নি, কিন্তু যাই হোক ডিসিশন নিতে হয়েছিল। আমরা আলোচনার খুব সুন্দর একটা জায়গায় আছি, কিন্তু এটাও ঘটনা যে আমাদের সময়টা সীমিত। আমি শেষে একটা যাকে বলে বার্তা চাইব, আশ্বাসের বার্তা। এখন নিজেদের ভিতর থেকে আমরা বিশ্বাস না করতে পারলে তো অন্যকে আশ্বাস দিতে পারি না। তো দুজনকে পেয়েছি, একজন প্রবীণ, একজন তুলনায় অনেক নবীন। দুজনের চোখে কি ধরা পড়ছে যে এই শক্তি সংরক্ষণ, শক্তি নিরাপত্তা, ধরা যাক খুব বেশি গিয়ে লাভ নেই, আগামী 5-7 বছরে আমরা কতটা ভালো জায়গায় গিয়ে পৌঁছতে পারবো। পরিকল্পনা যথেষ্ট ভালো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে, কিন্তু সেটাকে যাকে বলে প্রয়োগ করা ইত্যাদি। তো সেই ক্ষেত্রে আপনাদের দুজনের বিশ্বাস কি? অনির্বাণকে দিয়ে শুরু করি। সাধারণ উপভোক্তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের দৈনন্দিন জীবনে যে অপচয় হয় তার মধ্যে একটা খুব বড় অপচয় হচ্ছে জলের অপচয়। আমরা যে জল ইউজ করি সেটা তো পরিশ্রুত জল, সেই জলের পরিশোধনের জন্য কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অ্যামাউন্টের শক্তি ব্যবহার হয়। আমরা যদি সেই জলের অপচয় আমরা কিছুটা কমাতে পারি আমাদের দৈনন্দিন ক্ষেত্রে, এবং সেখানে প্রতিটি নাগরিকের সেইটা কর্তব্য, সেটা কিন্তু এই শক্তির সংরক্ষণ, শক্তির নিরাপত্তা এবং তার সাথে পরিবেশগত ভারসাম্য এটার অনেকখানি ইমপ্রুভমেন্ট করাতে পারে। তার সাথে সাথে আমাদের আজকে আমাদের ক্লাইমেট চেঞ্জ এবং অন্যান্য কারণের ফলে আমরা অনেক কমফোর্টের অভ্যস্ত হয়ে গেছি। তার মধ্যে একটা হচ্ছে এয়ার কন্ডিশনিং সিস্টেম। এই কারণে আমাদের যত গ্যাজেট আমরা ইউজ করি সাধারণ উপভোক্তা হিসেবে, সেটা এয়ার কন্ডিশনিং মেশিন হোক কি ওয়াশিং মেশিন বা আমাদের ঘরের আলো পাখা, আমাদের প্রত্যেকের উচিত সেখানে এনার্জি এফিশিয়েন্ট এবং স্টার রেটেড, ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সির যে স্টার রেটিং সিস্টেম আছে সেই স্টার রেটেড গ্যাজেট ব্যবহার করা। তাহলে আমরা প্রত্যেকে ব্যক্তিগত ক্ষেত্রে কিছুটা কন্ট্রিবিউশন রাখতে পারবো। পার্থবাবু কি মত? প্রথমত আমি এটার সাথে একদম এগ্রি করি। অনির্বাণ যেটা বললো এটা ভেরি ইম্পর্টেন্ট থিং, এবং এটা সত্যি করা উচিত, এবং সেখানে আমরা এগিয়েছি অনেকটা। আমাদের কি বলে এনার্জি এফিশিয়েন্ট যন্ত্রপাতি অনেক বেশি আসতে শুরু করেছে। এলইডি বাল্ব একটা বড় এক্সপেরিমেন্ট, সেটা আমরা অনেকখানি সফল হয়েছি, এটা একটা ব্যাপার। কিন্তু আমি একটু মানে আশার বাণী শোনাতে চাই। সেটা হচ্ছে 26th সিওপি, কনফারেন্স অফ পার্টিজ, সেখানে আমাদের প্রাইম মিনিস্টার একটা কথা বলেছিলেন, এটা গ্লাসগোতে, আমাদের যে রিনিউয়েবল ক্যাপাসিটি, টোটাল ক্যাপাসিটির 50% বেশি হয়ে যাবে বাই 2030। আমার বলতে খুব ভালো লাগছে যে সেটা আমরা অ্যাচিভ করে দিয়েছি। 5 বছর আগে ওটা আমরা অ্যাচিভ করেছি। আজকের দিনে রিনিউয়েবল ক্যাপাসিটি অর্থাৎ সোলার, উইন্ড, হাইড্রো, এই সমস্ত মিলিয়ে আজকে আমরা 50%-এর ওপরে চলে গেছি। দিস ইজ ওয়ান ভেরি গুড থিং যেটা আমাদের হচ্ছে। কাজে আমরা মোটামুটি ঠিক দিকে এগোচ্ছি। এখন যেহেতু আমাদের পার ক্যাপিটা কনজাম্পশনটা অত লো, সেই জন্য আমাদের আরও অনেক বেশি যে এনার্জি জেনারেট করলে আমি রিপ্লেসমেন্টের জায়গাটায় পৌঁছবো, সেটা আমাদের হয়তো অ্যানাদার 20 years লাগবে। কিন্তু আমার 2070 সম্পর্কে কিন্তু ধারণাটা হচ্ছে আমরা অ্যাচিভ করবো। বিকজ আপ টু 2047 আমাদের যা ট্রেন্ড দেখা যাচ্ছে, আমি যদি মোটামুটি 5-6 হাজার পার ক্যাপিটায় পৌঁছে যাই, তখন এভরি অ্যাডিশন টু রিনিউয়েবল উইল লিড টু রিপ্লেসমেন্ট অফ ফসিল ফুয়েল। কাজে 2047 পর আমার কাছে 23 বছর সময় থাকছে ওইটাকে রিপ্লেস করে রিনিউয়েবলটাকে নিয়ে আসা। কাজে এটা অসম্ভব নয় আমাদের 2070। অঙ্কটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের কাছে যে 2047-এর পর থেকে আমাদের যে জায়গাটা, সেটা হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তি আসবে, সরে যাবে এই জ্বালানি নির্ভর শক্তি। ফলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে পরিবেশ বাঁচানোর ক্ষেত্রে। আমরা এভাবে এগোতে পারবো কিনা, যে আশা আজকে দুজন দিলেন, কোল ইন্ডিয়া লিমিটেডের ভূতপূর্ব চেয়ারম্যান পার্থসারথী ভট্টাচার্য এবং ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার সাম্মানিক সচিব অনির্বাণ দত্ত, তারা দুজন যেভাবে আশার ছবিটা আঁকলেন, সেই আশার ছবিটাকে আমরা টিকিয়ে রাখতে পারবো কিনা, সেটা কোনো একজনের বা দুজনের বা 100 জনের কনসার্ন বা উদ্বেগ হতে পারে না, সবার উদ্বেগ হওয়া উচিত। দেখা যাক যে আমরা সেটা অর্জন করতে পারি কিনা, সেই ছবিটাকে টিকিয়ে রাখতে পারি কিনা। 14ই ডিসেম্বর জাতীয় শক্তি সংরক্ষণ দিবস উপলক্ষে এই আলোচনায় আমরা কতগুলো দিক পেলাম, যে দিক হয়তো সবসময় উঠে আসে না, সেটাই আমাদের কাছে প্রাপ্তি। দুজন অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানাই। শেষ করি আজকের অন্বেষা। কথা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার। এই সঙ্গেই শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।